আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন তোমাদের গতদিন আমি করছিলাম, সেটা হচ্ছে ভিজুয়াল বেসিকের বিষয়ে কিছু ইন্ট্রোডাক্টরি কিছু টপিকস নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে কিছু ভেরিয়েবল নিয়ে আলোচনা করব এবং এর সাথে কিছু এক্সারসাইজ টাইপের থাকবে, যেগুলো আমরা মানে একটু পরেই, এটা স্লাইডটা শেষ হলে দেখানো, তারপর আমরা প্র্যাকটিসটা করব। তোমরা কি কেউ কম্পিউটার ভিজুয়াল বেসিক সেটআপ দিতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে খুব ভালো। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিওটা না স্যার? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও দিলেই হবে, ওইটা দিয়েই কাজ হ্যাঁ করতে জি পারবে। স্যার। ভিজুয়াল স্টুডিও দিলেই হবে। ভেরিয়েবলস অ্যান্ড তারপর কিছু ওইগুলো নিয়ে ভেরিয়েবল নিয়ে কিছু ক্যালকুলেশনের কাজ। টপিকস কোন কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাদারিং টেক্সট ইনপুট, ভেরিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস, কত ধরনের ভেরিয়েবলস আছে এবং ডাটা টাইপ কত ধরনের, পারফর্মিং ক্যালকুলেশন এবং ওইগুলো নিয়ে বিভিন্ন ধরনের কাজ, মিক্সিং ডিফারেন্ট ডাটা টাইপস, ফরম্যাটিং নাম্বার অ্যান্ড ডেটস, নাম্বার এবং ডেটের বিভিন্ন ধরনের ফরম্যাট, এক্সেপশন হ্যান্ডলিং, লোড ইভেন্ট প্রসিডিওর, ডিবাগিং, লোকেটিং, লজিক এরর, বিভিন্ন ধরনের এরর আছে সেই এরর গুলো নিয়ে, যে আমরা কোন ধরনের ফল্ট করলে কোন ধরনের এরর গুলো আসবে ভিভিতে। এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি, তাই না? একটা ফর্ম, দুটো ফর্ম আছে না এখানে? হ্যাঁ, মনে করি এইখানে দুটো ফর্মের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভেরিয়েবল নিয়ে বা এই যে ফর্মের ডাটাগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। যেমন এইখানে হচ্ছে আমরা ইনপুট হিসেবে যদি দেই একটা নাম, ফর্মটা রান করার পর, তখন আমরা যখনই শো গ্রেটিং, এটা যখনই আমরা ক্লিক করব তখনই এইখানে হ্যালো, এটা যে নাম দেবো সেই নামটা এখানে দেখাবে এই লেভেলের উপর। হ্যাঁ, অর্থাৎ লেভেল গ্রেটিং এর ক্ষেত্রে হ্যালো জয়, হ্যাঁ, এই নামটা দেখাবে, বা এখানে যদি যা নাম দেওয়া হোক সেই নামের আগে হ্যালো লেখাটা চলে আসবে। তারপর ক্লোজ বাটনের কাজ আছে, ক্লোজ হবে। আর শো গ্রেটিং বলতে এইটা ক্লিক করলে ওই গ্রেটিং মেসেজটা শো হবে। এখানে নিচের দিকে দেখি, অর্থাৎ টেক্সট বক্স কন্ট্রোল টু গেট ইউজার ইনপুট, অর্থাৎ এখানে একটা ভিজুয়াল বেসিক ফর্ম যেটার মাধ্যমে টেক্সট বক্সের ডাটাগুলোকে নিয়ে আমরা কোনো কাজ করতেছি। এখানে হচ্ছে প্রথমে নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট, অর্থাৎ টেক্সট বক্সের নামটা দেওয়া হয়েছে নেম অফ টেক্সট বক্স, এটা হচ্ছে টেক্সট বক্সের নাম। এখন যদি আমরা কোনোটা ভ্যালু যদি চাই বা টেক্সট বক্সের তথ্য যদি ডিলিট করতে চাই, যে কিছুই দেখাবে না, রান টাইমে কিছু দেখাবে না, তখন নেম অফ টেক্সট বক্স ডট ক্লিয়ার, ক্লিয়ার একটা ফাংশন, অর্থাৎ নেম অফ টেক্সট বক্স ডট ক্লিয়ার এই ফাংশনটা কল করলে তখন এই টেক্সট বক্সের ভেতরে ডাটাগুলো কিছুই থাকবে না রান হলে। এরপরে যাই ইউজ অফ টেক্সট বক্স, অর্থাৎ এরপরে যদি থাকে যে নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট, এইটার মানে হচ্ছে টেক্সট বক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা এইভাবে কল করতে পারবো, অর্থাৎ দি ইউজ দ্য টেক্সট প্রপার্টি অফ দ্য টেক্সট বক্স টু রিট্রাইভ ইউজার ইনপুট, অর্থাৎ ইউজার ইনপুটকে আমরা রিট্রাইভ করতে গেলে, অর্থাৎ রিড করতে গেলে আমাদের নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট এই ইয়েটা লাগবে, স্টেটমেন্টটা, কমান্ডটা লাগবে, অর্থাৎ এর মাধ্যমে আমরা টেক্সট বক্সের ডাটাটাকে চিনতে পারবো। তারপর ইউজ দ্য ক্লিয়ার মেথড টু ক্লিয়ার টেক্সট বক্স, অর্থাৎ নেম অফ টেক্সট বক্স ডট ক্লিয়ার, ক্লিয়ার ফাংশনকে কল করলে টেক্সট বক্সের ডাটা ক্লিয়ার হবে। এরপর যদি আমরা নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট, যদি আমরা একটা ডিসপ্লেতে কন্টেন্ট অফ এ টেক্সট বক্স উইথ এ লেভেল, যদি আমরা একটা লেভেলের এই পাশে নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট, এটা একটা লেভেলের নাম, অর্থাৎ বাম পাশে যেটা দেখা যাচ্ছে নেম অফ লেভেল ডট টেক্সট, এটা একটা লেভেলের নাম। লেভেলের নামে আমরা কি অ্যাসাইন করব হচ্ছে টেক্সট বক্সের যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা, অর্থাৎ নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট। এরপর ডিসপ্লে এ স্ট্রিং উইথ এ টেক্সট বক্স,
সেখানে কিভাবে কমান্ড লিখতে হবে, নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু স্ট্রিং ভ্যালু, অর্থাৎ একটা টেক্সট বক্সের যা থাকবে সেটা সেই ভেরিয়েবলটা, অর্থাৎ নেম অফ টেক্সট বক্স ডট টেক্সট, এইটাই আমরা অ্যাসাইন করবো একটা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতে পারি। আমরা স্ট্রিং কনক্যাটিনেশন কিভাবে আমরা ওইভাবে ডাটাগুলোকে এন্ট্রি দেওয়ার পরে ওই স্ট্রিংগুলোকে আমরা কনক্যাটিনেট করা মানে একাধিক স্ট্রিং একত্রিত করা, অর্থাৎ ভিজুয়াল বেসিকে এন্ড সিম্বলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি যে ইউজ দ্য কনক্যাটিনেশন অপারেটর, কে নাড়াচাড়া করে কে, ইউজ দ্য কনক্যাটিনেশন অপারেটর এন্ড টু কনক্যাটিনেট স্ট্রিংস, অর্থাৎ এন্ড অপারেটর ব্যবহার করে কিন্তু আমরা কনক্যাটিনেট করি। যেমন এখানে কি হয়েছে, লেভেল গ্রেটিং ডট টেক্সট, অর্থাৎ আমাদের লেভেলের জায়গায় একটা লেখা দেখাবো, যে লেখা দেখাবে কি হ্যালো, হ্যালো একটা টেক্সট স্ট্রিং, হ্যালোর সাথে কনক্যাটিনেট হবে কি, সেটা হচ্ছে ওই যে টেক্সট বক্সের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ওই হ্যালোর সাথে যোগ হবে, অর্থাৎ এন্ড সিম্বল দিয়ে, অর্থাৎ হ্যালো একটা স্ট্রিং ডাবল কোটেশনের ভেতর লিখতে হবে, আর এন্ড সিম্বল দিয়ে আছে কনক্যাটিনেট হবে, কার সাথে কনক্যাটিনেট হবে, হ্যালো টেক্সট ইউজার নেম ডট টেক্সট, অর্থাৎ ওই টেক্সট বক্সে যে ভ্যালুটা ছিল, যে লেখাটা নামটা দেওয়া হয়েছিল টেক্সট বক্সে, সেই নামটা এখানে চলে আসবে। তাহলে এইভাবে আমরা এইখানে যেমন পরে ওই এক এক্সাম্পলে আর একটা ইনপুট দিয়ে দেখানো হয়েছে যে আমরা যদি একটা ডট যদি বসাতে চাই, যে লেভেল গ্রেটিং ডট টেক্সট, লেভেল গ্রেটিং ডট টেক্সটে একটা ভ্যালু আছে, তার সাথে এন্ড সিম্বল দিয়ে একটা ডটকে অ্যাড করা হয়েছে, তারপরে আবার এন্ড সিম্বল দিয়ে হাউ আর ইউ, অর্থাৎ দুটো ভ্যালুকে আমরা যোগ করছি। তাহলে আমরা এই এক্সপেরিমেন্টটা, অর্থাৎ এক্সারসাইজটা আমরা দেখবো যে কিভাবে ভিজুয়াল বেসিকে করা যায়, কিছুক্ষণ পরে দেখবো, আমি জাস্ট এখন বলে যাচ্ছি। তাহলে কিভাবে আমরা স্ট্রিং কে কনক্যাটিনেট করে এইভাবে এন্ড অপারেটর ব্যবহার করে। ফোকাস মেথড, যদি আমরা একটা মনে করে একটা ভিজুয়াল বেসিক ফর্মে 5টা টেক্সট বক্স আছে, এখন 5টা টেক্সট বক্সের ডিফল্ট হিসেবে কোনটায় কন্ট্রোলটা রান টাইমে থাকবে, যে তথ্যটা ইনপুট দিতে হবে প্রথমে থেকে, তখন যদি আমরা নেম অফ কন্ট্রোল ডট ফোকাস, অর্থাৎ বা নেম অফ কন্ট্রোল বলতে নেম অফ টেক্সট বক্স, ওই টেক্সট বক্সের নামটা দিয়ে তারপর যদি ডট ফোকাস দিয়ে দেই, ফোকাস ফাংশন, তখন ওই কন্ট্রোলটা অর্থাৎ ব্লিঙ্ক করবে, মাউসের কার্সরটা ব্লিঙ্ক করবে, যে কিছু লেখা শুরু করলে ওইখান থেকে ডিফল্ট ওইখান থেকে লেখা শুরু হবে। তাহলে ফোকাস যেখানে দিব সেট করে রাখবো, সেখান থেকে লেখাটা শুরু হবে। অর্থাৎ যেমন এক্সাম্পল টেক্সট ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম একটা বক্সের নাম, টেক্সট বক্সের নাম, টেক্সট ফার্স্ট নেম একটা টেক্সট বক্সের নাম, ডট ফোকাস দিলে ওইখানে কন্ট্রোল চলে যাবে। এটা 5টা টেক্সট বক্সের ভিতর যেটা আমরা প্রথমে এন্ট্রি করতে চাইবো সেটাকে যদি আমরা এভাবে সেট করে দিই, সেটা প্রথমে কন্ট্রোল চলে যাবে। এরপর হচ্ছে আমরা যদি হাউ টু ডিসপ্লে এন্ড অন এ বাটন অর এ লেভেল, আমি একটা বাটনে আমরা জানি যে এন্ড সিম্বল দিয়ে বা সিম্বল দিয়ে কি করি আমরা, এক বা একাধিক স্ট্রিংকে কনক্যাটিনেট করি, তাই না? এখন আমরা যদি ওই এন্ড সিম্বলকে একটা টেক্সটের ভিতর প্রিন্ট করে দেখাতে চাই, তখন আমরা কিভাবে ইয়ে করব, সেটা তো এন্ড সিম্বলকে প্রিন্ট এভাবে আসবে না, তখন আমাদের দুটো এন্ড দিতে হবে পাশাপাশি দুটো এন্ড দিলে একটা এন্ড সিম্বল প্রিন্ট করবে। না হলে কিন্তু আমরা যদি লিখতে চাই বিন অ্যান্ড ক্রিম, অর্থাৎ বিনস অ্যান্ড ক্রিম, এটাকে যদি অ্যান্ড লিখতে চাই তাহলে দুটো অ্যান্ড পাশাপাশি লিখে আমাদের এটাকে কিন্তু প্রিন্ট করতে হবে, একটা অ্যান্ড দিলে হবে না। ভেরিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস, ভিবিতে যেমন আমরা এর আগে সি প্লাস প্লাসে যে ধরনের ডাটা টাইপগুলো নিয়ে আলোচনা করি, ভিবিতে সে একই ধরনের ডাটা টাইপ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলস আর কম্পিউটার মেমোরি লোকেশনস দি অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস হোয়াইল রানিং। ভেরিয়েবলটা হচ্ছে যে কোনো একটা মেমোরি লোকেশনকে ধরে রাখে, ওই লোকেশন আমরা যে কোনো জিনিস রাখলে সেইটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো ভেরিয়েবলের মাধ্যমে, তাই তো? মানে অ্যাড্রেসটা ধরে রাখে আর কি ভেরিয়েবলটা, যে কোনো মেমোরি লোকেশনে অ্যাড্রেসটা ধরে রাখে, ওই মেমোরি লোকেশনে আমরা কোনো ভ্যালু রাখলে ওই ভ্যালুটাকেই সে অ্যাড্রেস করবে। A variable can be used to copy and store values entered by the user, perform arithmetic on numeric values,
অ্যারিথমেটিক অপারেশন, বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন নিউমেরিক ভ্যালুর উপর অ্যাপ্লাই করার জন্য আমরা ভেরিয়েবল দরকার হতে পারে। টেস্ট ভ্যালুস টু ডিটারমাইন that they meet some criterion, temporarily hold and manipulate the value of a control property. Remember information for later use in a program. অর্থাৎ আমরা ইনফরমেশন গুলো ধরে রাখতে পারি পরবর্তীতে প্রোগ্রামের যদি ব্যবহারের কাজে লাগে, এই জন্য ভেরিয়েবল ব্যবহার করি। এভরি ভেরিয়েবল হ্যাজ এ নেম, ডাটা টাইপ, স্কোপ অ্যান্ড লাইফ টাইম। প্রত্যেকটা ভেরিয়েবলের কি কি আছে? ভেরিয়েবলের একটা ডাটা টাইপ হতে হবে, একটা নাম থাকতে হবে। মেনলি প্রথমে হচ্ছে একটা নাম দিতে হবে, তারপর সে কোন ধরনের ডাটা ধারণ করবে সেজন্য একটা ডাটা টাইপ দিতে হবে। এবং স্কোপ, এই ভেরিয়েবলটা কোথায় কোথায় ব্যবহার হতে পারবে, হ্যাঁ, কোন কোন জায়গায় যাওয়ার ক্ষমতা আছে, এবং এর লাইফ টাইম কতক্ষণের ভ্যালুটা ধরে রাখতে পারবে, এইগুলো জানা থাকতে হবে। ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম কেমন হতে পারে এগুলো তোমাদের জানাই আছে, যেহেতু এখন ফোর্থ ইয়ার আছো। ভেরিয়েবলের নাম সম্পর্কে তোমাদের সি, সি প্লাস প্লাস, জাভা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা পড়ছো, তাই না? এখন ভেরিয়েবল নাম, ভেরিয়েবল ভিজুয়াল বেসিক প্রোগ্রামস ইউজেস আইডেন্টিফায়ার্স টু নেম ভেরিয়েবলস, সাব প্রোগ্রামস, ক্লাসেস অ্যান্ড মডিউলস। রুলস ফর ক্রিয়েটিং ভিজুয়াল বেসিক আইডেন্টিফায়ার, অর্থাৎ আইডেন্টিফায়ারটা ভেরিয়েবলের নামটাকেই বলা হবে একটা আইডেন্টিফায়ার। দি ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি লেটার অন অ্যান আন্ডারস্কোর অর অ্যান আন্ডারস্কোর। ফার্স্ট ক্যারেক্টার কোনো নাম্বার হতে পারবে না, এটা হয় একটা লেটার হতে হবে অথবা আন্ডারস্কোর হতে পারবে। Other characters, if any, must be the combination of a letter, an underscore or a digit. এবং অন্যান্য ক্যারেক্টার এগুলো কি কি হতে পারে, সেটা একটা লেটার হতে পারে। প্রথমটা মাস্ট লেটার অথবা আন্ডারস্কোর, এর ভিতরে কোনো ডিজিট এই ধরনের কিছু হতে পারে না। কিন্তু পরের গুলো কি হতে পারবে, পরের গুলো সেটা লেটার, আন্ডারস্কোর অথবা ডিজিট, যে কোনোটা হতে পারে। ম্যাক্সিমাম লেন্থ অফ an identifier is 16383. However, the recommended maximum length is 32. অর্থাৎ আমাদের একটা আইডেন্টিফায়ার নামে 32টা ক্যারেক্টার ব্যবহার করা যেতে পারে সর্বোচ্চ পরিমাণ। A visual basic reserved keyword cannot be used as an identifier. অর্থাৎ আমরা অন্যান্য প্রোগ্রামিং যেমন কিওয়ার্ড গুলো আইডেন্টিফায়ার নামে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি না, তেমন ভিজুয়াল বেসিকেরও কিওয়ার্ড গুলো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না। নেমিং কনভেনশনস, নামের জন্য কিছু নিয়ম আছে, যেমন আমরা হাঙ্গেরিয়ান নোটেশন আর একটা নিউ নোটেশন বর্তমানে যেটা ব্যবহার হয়, সেটা হাঙ্গেরিয়ান নোটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হতো টাইপটা আগে লিখতে হতো স্মল লেটারে, তারপরে আমরা ভেরিয়েবলের নামটা লিখতাম। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে যে ইন্টিজার ম্যাক্স, এটা ম্যাক্সিমাম একটা ভেরিয়েবলের নাম এবং এটা কোন টাইপের ভ্যালু ধারণ করতে পারবে সেটা হচ্ছে ইন্টিজার। আর নিউ নোটেশন দ্যাট ডাজ নট ইনক্লুড দ্য ডাটা টাইপ, এবং নতুন যে ভেরিয়েবল নেমিং যে নোটেশন বা কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে ডাটা টাইপ গুলো প্রয়োজন হবে না, লেখা লাগবে না, বাট ইনক্লুড দ্য পারপোজ অফ দ্য আইডেন্টিফায়ার অনলি। অর্থাৎ কি কারণে এটা ব্যবহার হচ্ছে, যেমন এখানে এক্সাম্পল আছে ফার্স্ট, তারপরে ক্যাপিটাল লেটার দিয়ে এম, নেম, অর্থাৎ ফার্স্ট নেম। অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কারো নামের প্রথম অংশ, এভাবে আমরা লিখতে পারি। যেমন এই যে ফার্স্ট, তারপরে ক্যাপিটাল দিয়া এন এম। ভ্যালিড আইডেন্টিফায়ার, কি কি নামগুলো আমরা আইডেন্টিফায়ার গুলো ভ্যালিড হতে পারে সেগুলো দেখি। আন্ডারস্কোর সাম, এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, অর্থাৎ ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারি। স্ট্রিং প্রোডাক্ট, গেট সাইজ, আইটেম আন্ডারস্কোর নাম্বার 222, ম্যাক্সিমাম আন্ডারস্কোর আওয়ার্স। আর ইনভ্যালিড কেমন হতে পারে, যেমন কোন নামের ডিজিট, অর্থাৎ যেমন 13 ইউজার্স, এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। গেট স্পেস, তারপরে সাইজ, অর্থাৎ কোনো স্পেস ব্যবহার করা যাবে না, আইডেন্টিফায়ার নামের সাথে কোনো স্পেস হবে না। বক্স, তারপরে হাইফেন 22, এই ধরনের হাইফেন সিম্বল, স্পেশাল ক্যারেক্টার, এগুলো ব্যবহার করা যাবে না। ইজ এমটি, হট সিম্বল, এই হট সিম্বল এগুলো ব্যবহার করা যাবে না। তারপর ইন্টিজার, ইন্টিজার একটা কি ধরনের একটা ইন্টিজার ব্যবহার করতে পারবো না, তাই তো, ইন্টিজার ব্যবহার করতে পারবো না। এরপর হচ্ছে আমরা ডিক্লেয়ারিং ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পদ্ধতি। A variable we can declare by using the general syntax is dim or oblique, dim or private or static, and variable name as data type equal initial value, অর্থাৎ প্রথমে আমরা ডিম দিয়ে শুরু করব
অথবা প্রথমে ডিম এর বদলে প্রাইভেট অথবা স্ট্যাটিক থাকতে পারে, যে ভেরিয়েবলটা কোন ধরনের, স্কোপটা কোন ধরনের। তারপর ডিম দেওয়ার পরে আমরা ভেরিয়েবল নেম ডিবিএল কার পেমেন্ট, এটা একটা ভেরিয়েবল নেম। অ্যাজ ব্যবহার করতে হবে, এটা কোন টাইপ, টাইপ বলে দিতে হবে ডাবল। আর এখানে ইনিশিয়াল ভ্যালু ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু বলা হয়েছে, আমরা সরাসরি ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার সময় অর্থাৎ আমরা এর ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। যেমন পরের ভেরিয়েবলটা ডিক্লারেশনে দেখা যাচ্ছে যে ভেরিয়েবল ডাটা ওকে বি এলএন এলএস ডাটা ওকে অ্যাস বুলিয়ান ইকুয়াল টু ট্রু, অর্থাৎ এই ভেরিয়েবলের নাম বুলিয়ান টাইপের, যেটা বুলিয়ান টাইপের দুটো ভ্যালু হয়, যেটা হচ্ছে একটা ট্রু অথবা ফলস। এখানে ট্রুটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে সরাসরি। এইভাবে মানে পরবর্তী ভেরিয়েবল গুলো এইভাবে অ্যাসাইন করতে পারি। ইন্টিজার ডাটা টাইপের ক্ষেত্রে কেমন হতে পারে, ইন্টিজার আমরা যে এর আগে যে ডাটা বিভিন্ন ধরনের ডাটা টাইপ পড়ছি ঠিক তেমনি। ফর ভ্যালুস দ্যাট উইল অলওয়েজ বি এ হোল নাম্বার, অর্থাৎ যে যে ভ্যালুগুলো শুধু সম্পূর্ণটুকু নাম্বার দিয়ে গঠিত তাদেরকে আমরা ইন্টিজার হিসাবে ডিফাইন করব। ইউজুয়ালি নেম এ ভেরিয়েবল স্টার্টিং উইথ এ 3 or 4 letter prefix indicating the variable's type, অর্থাৎ এখানে আমরা দেখা যাচ্ছে যে ডাটা টাইপ বাইট, শর্ট, ইন্টিজার, লং, এগুলো সব কিন্তু ইন্টিজার টাইপের। এখন ইন্টিজার টাইপের ক্ষেত্রে আমাদের ভ্যালু কত ভ্যালু রাখতে পারবো, যদি আমরা বাইট হিসেবে থাকে সেটা আসছে 0 to 255 এতগুলো ভ্যালু। শর্টের ক্ষেত্রে -3 to 7682, 3 to 6767 পর্যন্ত এতটুকু ভ্যালু রাখতে পারবো। ডাইরেক্ট ইন্টিজার যদি আমরা ডিফাইন করি সেক্ষেত্রে আমরা আরো বেশি ভ্যালু রাখতে পারবো। আর লং ইন্টিজারের ক্ষেত্রে আরো রেঞ্জ দেওয়া আছে, এখানে রেঞ্জ দেখে নিয়ে যে কত ভ্যালু আমরা সর্বোচ্চ রাখতে পারবো। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ আমাদের ডেসিমেল পয়েন্ট থাকতে হবে, সেটাকে আবার বলছে ফ্লোটিং পয়েন্ট। যেমন 5.32 এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফর ভ্যালুস দ্যাট মে হ্যাভ ফ্র্যাকশনাল পার্ট, অর্থাৎ পয়েন্টের দশমিক ডেসিমেল নাম্বার থাকবে, অর্থাৎ দশমিকের পরে কিছু অংশ থাকবে। সিঙ্গেল used most frequently, the double sometimes used in significant calculations, decimal often used in financial calculations. যেমন এখানে ডাটা টাইপ ডেসিমেলের ভিতর কি কি, ফ্লোটিং পয়েন্টের ভিতর কি কি হতে পারে, সিঙ্গেল, ডাবল, ডেসিমেল। সিঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে এসএনজি, এখানে নেমিং প্রিফিক্স হয়, আমরা যে শুরুতে যে নামটা লিখি যে এসএনজি, যেমন ইন্টিজার আইএনটি লিখি, তেমন হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে এসএনজি, ডাবলের ক্ষেত্রে ডিবিএল এবং ডেসিমেলের ক্ষেত্রে ডিএসি। এখানে তার ভ্যালু রেঞ্জ অর্থাৎ লার্জ as large as 10 to the power 38 plus or minus, প্লাস আর মাইনাস 10 to the power 38 মাইনাস দিকে যাবে এবং প্লাসের দিকে যাবে। 7 ডেসিমেল পজিশন, অর্থাৎ 7টা ডেসিমেল পজিশন পর্যন্ত। ডাবলের ক্ষেত্রে 15 ডেসিমেল পজিশন এবং ডেসিমেলের ক্ষেত্রে আসছে 29 ডেসিমেল পজিশন ব্যবহার করবে। আরো যে কয় ধরনের ডাটা টাইপ আছে, বুলিয়ান টাইপের আছে, ক্যারেক্টার টাইপের আছে, স্ট্রিং টাইপের আছে, ডেট টাইপের আছে। যেমন বুলিয়ান টাইপের ক্ষেত্রে কি হবে, যে কোনো দুটো ভ্যালু রাখতে পারবে, একটা আছে ট্রু অথবা ফলস, দুই ধরনের ভ্যালু। অর্থাৎ ভেরিয়েবলস নেমিং প্রিফিক্স ইজ বিএলএন, অর্থাৎ এইখানে ভেরিয়েবলের নামের আগে আমরা বিএলএন লিখে দিব যদি সেটা বুলিয়ান হয়, দেখে বোঝা যাবে যে এটা কোন টাইপের। তাই ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নেমিং প্রিফিক্স সিএইচআর, যদি আমরা কারোর নাম দিয়ে দেই যে কারোর নাম XYZ হয় তাহলে CHR X, কারণ এটা ক্যারেক্টার টাইপের এক্স টাইপের এক্স ভেরিয়েবল। হোল্ডস এ সিঙ্গেল ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার টাইপের ডিফাইন করলে যদি আমরা ডিম এক্স অ্যাজ ক্যারেক্টার এইভাবে যদি দেই, সে একটা সিঙ্গেল ভ্যালু অর্থাৎ এ বি সি যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার হোল্ড করতে পারবে। অ্যালাউস ফর ক্যারেক্টার্স ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস, স্ট্রিং হিসাবে হলে কি হবে, এটাকে আমরা ডাবল কোটেশনের ভিতর লিখবো এবং এটা একাধিক ক্যারেক্টারকে নিতে পারবো, সেটা তার ভিতরে স্পেস থাকতে পারবে, স্ট্রিং হবে। হোল্ডস এ সিকোয়েন্স অফ আপ টু 2 বিলিয়ন ক্যারেক্টার্স, অর্থাৎ একটা সিকোয়েন্স যেটা সর্বোচ্চ 2 বিলিয়ন ক্যারেক্টার সিকোয়েন্স সেটা স্টোর করতে পারবে এই স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ভিতর। ডেট ভেরিয়েবল নেমিং প্রিফিক্স ইজ ডিএটি, অর্থাৎ ভেরিয়েবলের নামের আগে আমরা ডিএটি লিখে দিতে যাতে সেটা ডেট টাইপের হয়। এটা কোন ধরনের, এটা আছে ডেট অর
অ্যান্ড টাইম ইনফরমেশন, অর্থাৎ টাইম ইনফরমেশন এবং ডেট ইনফরমেশন এগুলো হোল্ড করার জন্য ডেট আমরা টাইপ ব্যবহার করবো, ডাটা টাইপ। এখন ডাটা টাইপের ভেতর ডাটা বিভিন্ন ধরনের ডাটা আমরা রাখতে পারবো। ডেটের বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে, সেগুলো আমরা কিছুক্ষণ পর দেখবো যে কোন কোন ফরম্যাটিং এর জন্য কি কি ধরনের আমরা ব্যবহার করব। যেমন ইন্টিজার লিটারাল, a sequence of digits from 0 to 9 with optional sign makes an integer literal. Common should not be included. Comma should not be included. অর্থাৎ এখানে আছে কমা থাকবে না। ইউজ অফ টাইপ আইডেন্টিফায়ার আই, এল অ্যান্ড এস। এখানে আইটা আছে ইন্টিজার লিটারাল, এল ক্যাপিটাল এল আছে লং ইন্টিজার লিটারাল এবং এস আছে শর্ট ইন্টিজার লিটারাল। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেই 100 ক্যাপিটাল 1000 ক্যাপিটাল এল, তাহলে এটা আছে ইন্টিজার লিটারাল হিসাবে, এই ভ্যালুটা বুঝে নিবে যে ইন্টিজার লিটারাল। আর এরপর যদি এস থাকে 1 2 3 4 এস, এখানে শর্ট ইন্টিজার লিটারাল হিসাবে কাউন্ট করবে। ফ্লোটিং পয়েন্ট লিটারালের ক্ষেত্রে আমরা এখানে যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে দশমিক থাকবে। ফ্লোটিং পয়েন্ট লিটারাল ক্যান বি written in either fixed point or scientific notation. ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে আমরা 342.32, এখানে এটা আছে ফিক্সড পয়েন্ট। আর সায়েন্টিফিক নোটেশন ই টু দি পাওয়ার +4 বলতে দশমিকের পরে, অর্থাৎ এত গুণ 10,000, অর্থাৎ 4.7345 into 10,000। 10 to the 4। হ্যাঁ 10 to the 4, 10 এর পর 4টি শূন্য। হ্যাঁ, ই টু দি পাওয়ার যদি -4 হতো তাহলে 10 এর পরে কি হতো, 10 এর আগে, অর্থাৎ 1/10,000 হতো। হ্যাঁ হ্যাঁ 1/10,000 এরকম হতো। দিস ইজ ভিজুয়াল বেসিক নোটেশন 1/10,000। হ্যাঁ হ্যাঁ, যদি ভিজুয়াল যদি -4 হতো তখন এইভাবে। দি লেটার এফ আর ডি আর ইউজ টু ইন্ডিকেট সিঙ্গেল, ডাবল অ্যান্ড ডেসিমেল লিটার। যদি আমরা এই ভ্যালুর পরে গায়ে গায়ে যদি লিখতাম এফ, তাহলে হচ্ছে ডাবল, আর লিখতাম তখন হচ্ছে এক ধরনের আসলো ডি তে ডেসিমেল আসবে। এফ এ সিঙ্গেল, ডি তে ডাবল অ্যান্ড আর এ ডাবল এবং ডি তে ডেসিমেল। ইফ নো লেটার ইজ অ্যাপেন্ডেড টু দ্য ফ্লোটিং পয়েন্ট লিটার ইট ইজ ট্রিটেড অ্যাজ ডাবল। যদি কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর সাথে যদি কোনো লেটার না দেওয়া হয় তাহলে এটা একটা ডাবল হিসেবে নিবে। যেমন এখানে ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে ভেরিয়েবল অফ ক্যারেক্টার হোল্ড অন ইউনিকোড ক্যারেক্টার হুইচ ইজ এ 2 বাইট ক্যারেক্টার ইউজ কোটেশন মার্কস, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার আছে 2 বাইট করে। ডিম যেমন একটা ভেরিয়েবল, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। ক্যারেক্টার লেটার যেমন এই যে লেটারের আগে কিন্তু সিএইচ আর এটুকু লিখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা লেটারটা একটা ভেরিয়েবল যেটা ক্যারেক্টার টাইপের ভ্যালু রাখে, কিন্তু পুরাটা মিলায় একটা ভেরিয়েবলের নাম বুঝাবে। ঠিক আছে, এই যে সিএইচ আর লিখলেই যে এটা ক্যারেক্টার টাইপের তা না, এটা জাস্ট একটা বোঝার সুবিধার্থে। ডিম ক্যারেক্টার লেটার অ্যাজ ক্যারেক্টার, অর্থাৎ এই ক্যারেক্টার লেটার এই ভেরিয়েবলটা ক্যারেক্টার রাখতে পারবে, সেটা হচ্ছে ক্যারেক্টার লেটার ইকুয়াল টু এ ডাবল কোটেশন এর পরে যে সি লিখে দেওয়া হয়েছে, এই সি লেখা মানে হচ্ছে এ ভ্যালুটা এটা ক্যারেক্টার টাইপের। এটা না লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট লিখে বোঝার সুবিধার্থে যেটা কোন টাইপের ভ্যালু। তারপর স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে আমরা একটু বলে যাই, সেটা হচ্ছে ভেরিয়েবলস অফ এ টাইপ স্ট্রিং ক্যান রিফার টু 0 to about 2 বিলিয়ন ক্যারেক্টার, অর্থাৎ 0 থেকে 2 বিলিয়ন ক্যারেক্টার পর্যন্ত পরপর নিতে পারে। ইউজ কোটেশন মার্কস টু ক্রিয়েট এ স্ট্রিং লিটারাল, অর্থাৎ কোটেশন ডাবল কোটেশন মার্কের ভিতর লিখতে হবে। যেমন এখানে একটা ডিম স্ট্রিং নেম অ্যাজ স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং নেম ভেরিয়েবলে ডাবল কোটেশনের ভিতর জয় গঞ্জালেস, অর্থাৎ একটা নাম, সেটা স্ট্রিং ডাবল কোটেশনের ভিতর লিখছে, এটাকে একটা নামে নেম স্ট্রিং ভেরিয়েবলে স্টোর করবে। ডেট ডাটা টাইপ। ডেট ডাটা টাইপের ক্ষেত্রে ভেরিয়েবল অফ এ টাইপ ডেট can hold date and time information. A date literal is defined using a pair of hash sign, অর্থাৎ আমরা ডেটটাকে আমরা হ্যাশ সাইনের ডেটটাকে হ্যাশ সাইনের ভেতর রাখতে হবে। যেমন ডিম ডেট বার্থ অ্যাস ডেট, অর্থাৎ ডেট ডিটিএম বার্থ অ্যাস ডেট বলার পরে এইটা একটা ভেরিয়েবল ডিটিএম বার্থ ইকুয়াল টু এই হ্যাশ দিয়ে শুরু এবং এর ভিতর ডেটটা ইনসার্ট করা, আবার হ্যাশ দিয়ে শেষ। যদি আমরা টাইমও দেই তখন আমরা একইভাবে হ্যাশ দিয়ে শুরু 9
অবজেক্ট 25 ব্যাকস্ল্যাশ 208 তারপর 7 PM আবার হ্যাশ দিয়ে শেষ। অবজেক্ট ডাটা টাইপ ভিজুয়াল বেসিকে আর টেক্সট ডাটা টাইপ সেটা হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। Object if a variable is declared without data type, the object data type is assumed by the Visual Basic compiler. The prefix for a variable of object is obj, অর্থাৎ obj দিয়ে শুরু হবে ভেরিয়েবলের নামের আগে, যেমন একটা এক্সাম্পল আছে obj sender, এটা একটা অবজেক্ট টাইপের ডাটা টাইপ। So the object type is the most flexible type because a variable of object type can store different types of data at the runtime of the program, অর্থাৎ এই অবজেক্ট টাইপের সুবিধা এটা বিভিন্ন ধরনের ডাটা টাইপের ডাটাগুলোকে স্টোর করতে পারে, এটা একটা অবজেক্ট ডাটা টাইপের সুবিধা। যেমন এখানে আমরা কিছু টেবিল অফ লিটারাল টাইপস ক্যারেক্টার, যেমন লিটারাল টাইপস, যেমন শর্ট হলে শর্ট একটা এক্সাম্পল যে এজ একটা ভেরিয়েবল ইকুয়াল টু 35 ভ্যালু আর এস, ক্যাপিটালটার এস লিখে দিলাম যে এই 35টা একটা শর্ট টাইপের মান, মানে ইন্টিজার মান। তারপরে এল আই দেওয়া থাকলে, ক্যাপিটাল আই থাকলে ইন্টিজার টাইপের হবে, অর্থাৎ এই ভ্যালুর আগে 40 আওয়ার্স ইকুয়াল টু 40 আই। এই আই কিন্তু আওয়ার্স এর ভেতর থাকবে না, জাস্ট এই 40টা যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু সেটাই বোঝানোর জন্য। ক্যাপিটাল এল এস লং, পপুলেশনের লং রাখবে। ডেসিমেল হচ্ছে রেট ডি, এই যে পরেরটা ডি দিয়ে দেওয়া আছে। আবার আছে সিঙ্গেল টাইপের থাকলে এফ, ডাবল টাইপের থাকলে ভ্যালু পরে আর, এবং ক্যারেক্টার টাইপের থাকলে সি। এখানে একটা এক্সাম্পল, অ্যাসাইনিং ডাটা টু অ্যান এক্সিস্টিং ভেরিয়েবল, যেমন এর সিনট্যাক্সটা ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। তারপর আমরা এক্সাম্পলে দেখি যে ডিম একটা ভেরিয়েবলের নেম, ইন্টিজার কোয়ান্টিটি অর্ডার, তারপরে অ্যাস, তারপরে ইন্টিজার টাইপের, তারপর ইন্টিজার কোয়ান্টিটি অর্ডার ইকুয়াল টু 500 টা ভ্যালু রাখা হলো। তারপরে আবার একটা ভেরিয়েবল অ্যাসাইন করা হয়েছে, সেটা হচ্ছে স্ট্রিং হিসাবে, নাম হচ্ছে স্ট্রিং ফার্স্ট নেম। সেটা হচ্ছে একটা স্ট্রিং হিসাবে যেহেতু দেওয়া হয়েছে, এটাকে কিভাবে লিখতে হবে, ডাবল কোটেশনের ভেতর, তাই তো? এটা ডাবল কোটেশনের ভেতর, যেহেতু এটা কোনো ইন্টিজার না, এটা স্ট্রিং টাইপের। তারপরে আরেকটা কি, স্ট্রিং জিপ কোড অ্যাজ স্ট্রিং, এটাকে কি রাখা হয়েছে, স্ট্রিং জিপ কোড একটা ভেরিয়েবল যেখানে রাখা হয়েছে আর একটা টেক্সট বক্সের ডাটা, টেক্সট বক্সের যে টেক্সটটা আছে বা যে স্ট্রিংটা আমরা ইনসার্ট করছি, সেই স্ট্রিংটার ভ্যালু স্ট্রিং জিপ কোডে ইনসার্ট হয়ে যাবে। তারপর ডিম ডিসি টেক্সট রেট অ্যাট এস ডেসিমেল, তারপরে টেক ট্যাক্স রেট ইকুয়াল টু 0.05 ডি, অর্থাৎ এর ভ্যালুটা ট্যাক্স রেটটা আছে 0.05 ডি, অর্থাৎ এটা আছে ডেসিমাল টাইপের ভ্যালু। পারফর্ম ক্যালকুলেশন, আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো নিয়ে কাজ করব, সেটা কিভাবে কাজ করবে, সেটা টু টাইপস অফ অপারেশন ইন ভিজুয়াল বেসিক, একটা আছে ইউনারি এবং বাইনারি অপারেটর, তাই তো? আমরা অন্যান্য ক্ষেত্রে সিতে কাজ করছি না, ইউনারি বাইনারি অপারেটর কাজ করছি তো নাকি? কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ভাবলাম কি সাইলেন্ট আমি কি কেটেই দিলাম নাকি লাইনে কোনো সমস্যা হলো? আচ্ছা, বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, আমরা ইউনারি অপারেটরের ক্ষেত্রে কি করি, এটা কিন্তু একটাই কিন্তু অপারেন্ড থাকে, তাই না? যেমন -5, এখানে 5 কিন্তু অপারেন্ড কিন্তু একটা, যেমন মাইনাস ইন্টিজার কাউন্ট, এখানে একটা অপারেন্ড, +4 একটা অপারেন্ড। এরপরে আমরা যদি বাইনারি হয়, একটা অপারেটরের সাথে বাম এবং ডাইনে দুটো অপারেন্ড থাকবে, যেমন 5 + 10 অথবা ইন্টিজার a প্লাস ইন্টিজার b, এই দুটো, অর্থাৎ ইন্টিজার a একটা অপারেন্ড প্লাস একটা অপারেটর, ইন্টিজার b একটা অপারেন্ড, অর্থাৎ একটা অপারেটর প্লাস তার দুটো অপারেন্ড যদি থাকে, তখন আমরা বলবো যে সেটা বাইনারি অপারেটর। রাইটিং অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের কাজ কি, যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস ডিভিশন, এইগুলোই তো, তাই তো অ্যারিথমেটিক অপারেটর। তাহলে অ্যারিথমেটিক অপারেটর যদি আমরা স্কোয়ার বলতে পাওয়ার দিতে চাই, যে রেইজ এ নাম্বার অফ টু পাওয়ার, যেমন 5⁻³ এটা যদি দিতে চাই, তখন এই পাশে যে একটা ক্যাপ সিম্বল আছে না অপারেটর, ক্যাপ সিম্বল অপারেটর, এই ক্যাপ অপারেটর দিতে হবে। যদি আমরা 5 ক্যাপ 3, তাহলে 5⁻³ হবে।
তারপর হচ্ছে এর প্রিসিডেন্স নাম, প্রত্যেকটা অপারেটরের কিন্তু একটা প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি আছে, অর্থাৎ কে কার আগে হবে। যেমন একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভেতর এটা যোগের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে নাকি পাওয়ারের কাজ আগে হবে, তাহলে এই ক্ষেত্রে আসছে আমরা প্রিসিডেন্স অর্থাৎ আমাদের যেটা পাওয়ার বেশি কম থাকবে সেইটা আগে হবে। যেমন এখানে ক্যাপ ক্যাপ অর্থাৎ পাওয়ার অর্থাৎ 5 টু দি পাওয়ার যদি 3 হয় এইটার ক্যাপের কাজ, কাজ আগে। হ্যাঁ এইটার কাজ কিন্তু আগে জি, হবে, আগে করবে। তারপর আছে নেগেশন প্রথমে অর্থাৎ মাইনাস থাকলে নেগেশন অর্থাৎ তার প্রিসিডেন্স 2, অর্থাৎ যদি থাকে যে 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার আর -2, তাহলে এই ক্ষেত্রে কাজ হবে আগে কিন্তু 5 স্কোয়ারের কাজ, তারপরে 5 × 25 তাহলে আগে -2 অর্থাৎ 5 স্কয়ারের 23 হবে, তাই তো 23। -2। হ্যাঁ, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন জি এন্ড স্যার। ডিভিশন, ইন্টিজার ডিভিশন, মডুলাস অ্যারিথমেটিক। আচ্ছা, এই ইন্টিজার ডিভিশন যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা থাকে যেটা আমরা যেমন 5 ডিভিশন করলে 2 দিয়ে এর রেজাল্টটা কত হবে? 2 স্যার। 2 হবে না? হ্যাঁ 2 2 হবে। হবে। হ্যাঁ, যদি 5 মডুলাস জি স্যার। মডুলো করা হয় 2 দিয়ে, তখন তার ভ্যালু কত হবে? 1 হবে। 1 স্যার। হ্যাঁ, অর্থাৎ তখন 1 হবে স্যার। হ্যাঁ 1। 1 হবে। তাহলে জি হচ্ছে হ্যাঁ। মডুলাসের মাধ্যমে আমরা ভাগশেষটা পাবো এবং ভাগফল পাবো ইন্টিজার ডিভিশনের মাধ্যমে। তারপর আছে প্লাস মাইনাস অর্থাৎ অ্যাডিশন এবং সাবট্রাকশনের কাজ লাস্টে হবে। Parentheses are commonly used to override the order of precedence. Parentheses have the highest precedence. অর্থাৎ প্যারেন্থেসিস যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট দিয়ে যদি কোনো টার্ম ব্র্যাকেটের ভিতরে থাকে, সেই টার্মের কাজ হবে আগে হবে। তোমরা যেগুলো আগে সরলের অঙ্ক করছো না, সরলের অঙ্ক ব্র্যাকেটের কাজ আগে, এগুলো আমরা আগে করছি না, তারপরে স্যার। যোগ বিয়োগের কাজ, গুণের কাজ, যোগ বিয়োগের কাজ এইভাবে করছি। তাই সেই জি একই স্যার। রকম প্রেসিডেন্স। যেমন এখানে দুটো এক্সপ্রেশনকে যদি আমরা প্রেসিডেন্স অনুযায়ী করলে, যেমন 6 × 2⁻³ + 4/2 এর রেজাল্ট আসবে 50। যেমন প্রথম হচ্ছে 2⁻³ এর কাজ করবে, তারপরে হচ্ছে পরের স্টেপে এসে 8 × 6 48 গুণের কাজ করবে, সরলতাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হ্যাঁ হয়। গুণের কাজ করবে, তারপর হচ্ছে এখানে ভাগের কাজ করবে পরের স্টেপে, তারপর 48 এর সাথে 2 যোগ করে 50, আর এখানে কি কাজ করবে 6/2 × 2⁻³ এর কাজ করবে, তারপর ভাগের কাজ করবে, তারপরে গুণের কাজ করবে 24, তারপর যোগের কাজ 4 এর সাথে যোগ করে 28 রেজাল্ট। ইন্টিজার ডিভিশন, the division operator performs integer division, the অর্থাৎ ব্যাকস্ল্যাশ অপারেটর, the division part of the question is discarded. For example, integer hour equal to integer minutes by 60, এটা 60 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ইন্টিজার আওয়ারে স্টোর হবে। মডুলাস মোড, যেমন এক্সাম্পল আছে মডুলাসের ক্ষেত্রে মোড লিখতে হবে 70 mod 3, এর রেজাল্ট হবে ভাগশেষ যা হবে অর্থাৎ 2, তে 15 ভাগশেষ থাকে 2, অর্থাৎ এর রেজাল্ট হবে 2, ইন্টিজার রিমাইন্ডারের রেজাল্ট 2। এক্সপোনেনশিয়েশন, to calculate a variable x taken to the power of y, use this expression, অর্থাৎ x to the power y যেমন 5 to the power 2 এইভাবে লিখতে হবে আমাদের ক্যাপ সিম্বল দিয়ে। গেটিং দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম, আমরা যদি সিস্টেমের ডেট এবং টাইম যদি জানতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো ভেরিয়েবলের নাম, যেমন ডেট অ্যান্ড টাইম, কিওয়ার্ড আছে নাও, তাহলে এক্সাম্পল হচ্ছে ডাটা কারেন্ট একটা ভেরিয়েবল ইকুয়াল টু নাও, এটা যদি আমরা লিখে দেই, ডাটা কারেন্ট যদি একটা ডেট টাইপের ভেরিয়েবল হয়, নাও লিখলে তাহলে নাও একটা কিওয়ার্ড টাইপের কিওয়ার্ড, এই নাও মানে সিস্টেমের কখন এখন টাইম কত, টাইম এবং ডেট কত সেটা দেখা দিবে। তারপর হচ্ছে ডাটা কারেন্ট টাইম ইকুয়াল টু টাইম অফ ডে, টাইম অফ ডে এটা একটা কিওয়ার্ড, এটা যদি লিখে দেই তাহলে আমরা শুধু টাইম দেখাবে, অর্থাৎ আমাদের কম্পিউটার সিস্টেমে যে টাইমটা সেটা দেখাবে। তো ডাটা কারেন্ট ইকুয়াল টু ডে থাকলে শুধুমাত্র আমাদের প্রোগ্রামে শুধু ডেটটা দেখাবে। যদি আমরা বলি যে একটা ফর্মে ভিজুয়াল বেসিক একটা ফর্ম ডিজাইন করা, সেখানে একটা ডেট বা একটা টাইম দেখাও যে বর্তমান সময় কত, তখন আমাদের এই ফাংশনগুলো দরকার হবে। ভেরিয়েবলস ডাটা কারেন্ট টাইম এবং ডাটা কারেন্ট ডেট মাস্ট বি ডিক্লেয়ার্ড অ্যাজ ডেট ডাটা টাইপ। যদি আমরা
এই ডেট বিভিন্ন ধরনের ভেরিয়েবল ব্যবহার করছি, এটা যদি ডেট হিসাবে যদি অ্যাসাইন না করে থাকি তাহলে কিন্তু কাজ করবে না। ভেরিয়েবল স্কোপ বলতে লোকাল স্কোপ এবং ক্লাস স্কোপ। A variable scope refers to the part of a program where the variable is accessible by programming statements. Local scope, a variable declared in a procedure has the local scope. The variable can only be accessed in the procedure where it is declared. অর্থাৎ একটা ফাংশন যেখানে আমরা শুধুমাত্র ভেরিয়েবলটাকে ব্যবহার করব সেই ফাংশনের ভিতরেই কাজ করবে, এটার ভ্যালু অন্য কোনো জায়গায় নিয়ে অন্য কোনো ফাংশন নিয়ে কাজ করতে পারবো না। কিন্তু যদি ক্লাস স্কোপ হয় তাহলে সে ওই ক্লাসের ভিতর যতগুলোই ফাংশন থাকুক না কেন সবগুলো লেভেলে কিন্তু তার যাওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ এটা বলা হচ্ছে ভেরিয়েবলের স্কোপ, কোথায় কোথায় ভেরিয়েবলটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে ক্লাস স্কোপে এ ভেরিয়েবল ডিক্লেয়ার্ড inside a class but outside of any procedures has the class scope. This class level variable can be accessed in any procedure. Procedure বলতে ফাংশন, any procedure of the class, ওই ক্লাসের যে কোনো প্রসিডিউর বা যে কোনো ফাংশনের ভিতর আমরা ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে গ্লোবাল স্কোপ, এ ভেরিয়েবল ক্লাসেস আউটসাইড অফ এনি ক্লাস, অর্থাৎ একাধিক ক্লাস থাকতে পারে এই একটা প্রোগ্রামের ভেতর, অর্থাৎ একটা ক্লাসের থেকে আরেকটা ক্লাসের ভেতরেও যে এই ভেরিয়েবলটা ব্যবহার করতে পারে সেটাকে বলা হচ্ছে গ্লোবাল স্কোপ। দিস ভেরিয়েবল ক্যান বি অ্যাক্সেসড ইন এনি প্রসিডিউর, যে কোনো ক্লাসের যে কোনো প্রসিডিউর আমরা ব্যবহার করতে পারবো। Combined assignment operator often need to change the value in a variable and assign the result back to that variable. যেমন ফর এক্সাম্পল ভেরিয়েবল একটা ইকুয়াল টু ভেরিয়েবল -5, অর্থাৎ এখানে হচ্ছে ভেরিয়েবলের একটা মান ছিল সেটা থেকে 5 লেস হবে, লেস হওয়ার পর ওই ভেরিয়েবল একই ভেরিয়েবলে আবার ওই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। এটা হচ্ছে কম্বাইন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। সাবট্রাক্ট 5 from the value stored in var variable. Other examples, x equal to x plus 4, x equal to x minus 3, x equal to x into 10, অর্থাৎ এগুলো যা x into 10 হওয়ার পর যে ভেরিয়েবল যে ভ্যালু হবে সেটা আবার x এ আবার স্টোর হবে। VB provides for this common needs with combined assignment operator. Combined assignment operator কোনগুলো? যেমন অপারেটর প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, তারপর সে ব্যাকস্ল্যাশ, ডিভিশন ইকুয়াল, তারপর ফ্রন্ট স্ল্যাশ ইকুয়াল, এন্ড সিম্বল ইকুয়াল। সেক্ষেত্রে আমরা x প্লাস ইকুয়াল টু 2 বলতে বোঝাবে x এর সাথে 2 যোগ করে আবার x এ রাখতে, তাই তো? আবার x মাইনাস ইকুয়াল 5 ইকুয়াল টু বলতে বোঝাবে x এর সাথে 5 বিয়োগ করে আবার ওই ভ্যালুটা x এ এবার রাখবে। এইভাবে আমরা অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড এন্ড ইন্টিজার ডিভাইড বাই এবং কনক্যাটিনেটের জন্য আমরা এন্ড সিম্বল ব্যবহার করব। যেমন নেম এন্ড ইকুয়াল লাস্ট, এটার মানে হচ্ছে দুটো সিম্বলকে, যেমন সিম্বলকে পরপর কনক্যাটিনেট করার জন্য। মিক্সিং ডিফারেন্ট ডাটা টাইপ, আমরা যদি একাধিক ডাটা টাইপ থাকে তখন আমরা কিভাবে কাজ করব? অর্থাৎ এখানে যেমন DBLA ইন্টিজার A, অর্থাৎ অনলি ইন্টিজার B ইজ ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার টাইপের ছিল আর একটা হচ্ছে অন্য টাইপের, অন্য সেটা ক্যারেক্টার হতে পারে। এরকম যদি হয় তখন আমাদের কিভাবে কাজ হবে? তখন আমাদের টাইপ কনভার্ট করে নিতে হবে, টাইপ কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ ইমপ্লিসিট টাইপ কনভার্সন, আইডিয়ালি দ্য ভেরিয়েবল of the same type should be used in a statement, that is অর্থাৎ ইন্টিজার সাম, একটা ভেরিয়েবল তাতে ইন্টিজার a এবং ইন্টিজার b দুটো ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল যোগ করে একটা ইন্টিজার মান পাবো, সেটাকে আমরা ইন্টিজার সামে রাখবো। However, sometimes we may find it more convenient to use variable of different types in a statement. যেমন একটা স্টেটমেন্ট, একটা আমরা যদি একটা টেক্সট বক্সে একটা ডাটা লিখি, সেটা নাম লিখি অথবা যদি একটা নাম্বার লিখি, সেটাকে কিন্তু আমরা ইন্টিজার টাইপের হিসাবে নিবে না, প্রথমে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের নেয়। টেক্সট বক্সে যাই লাগবে সেটাকে স্ট্রিং টাইপের নিই। এখন ওই দুটো ভ্যালুকে যদি আমরা যোগ করতে হয় তাহলে আমাদের এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে কনভার্সন অপারেটরের মাধ্যমে আমরা একটা টেক্সট ফিল্ডে যে ভ্যালু লিখবো সেটাকে ইন্টিজারে কনভার্ট করে তারপরে আমাদের যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, যেটা খুশি করে। যেমন DBL সাম
ইকুয়াল টু ডিবিএল এ প্লাস ইন্টিজার বি, অর্থাৎ দুই টাইপের দুটো ভেরিয়েবল যোগ হয়েছে। ভিজুয়াল বেসিক অ্যাটেম্পটস টু কনভার্ট ইন্টিজার বি টু ডাবল, অর্থাৎ ইন্টিজার বি কে অর্থাৎ এটাকে ডাবলে কনভার্ট করবে বিফোর দ্য সামেশন, দিস ইজ কল্ড ইমপ্লিসিট কনভার্সন। অর্থাৎ এটা এইভাবে যোগ যদি দেই আমরা অটোমেটিক ইন্টিজারটাকে ডাবলে কনভার্ট করে তারপর যোগফলটা করে তারপরে ডিবিএল অর্থাৎ ডাবল সামে রাখবে। মিক্সিং ডিফারেন্ট টাইপ, যেমন এখানে ডিম ডিবিএল var একটা ভেরিয়েবল নেম অ্যাজ ডাবল, অর্থাৎ ডাবল টাইপের ভেরিয়েবল নেম ইকুয়াল টু 1 2 3 4, এটা একটা ডাবল টাইপের কিন্তু ইন্টিজার মনে হচ্ছে কিন্তু এটা একটা ডাবল টাইপের হতে পারে। ন্যারোইং conversions, with narrowing conversions a type that takes more memory is converted into a type that takes less memory, অর্থাৎ আমরা অনেক মেমোরি না লাগে কম মেমোরি লাগানোর জন্য আমরা ন্যারোইং কনভার্সন করে থাকি। লস অফ প্রিসিশন could occur with narrowing conversion, example dim double on as double equal to একটা ভ্যালু দেওয়া আছে dim sng টু as single, ডাবল থেকে ডাবলে তো বেশি নিত, আমরা এটাকে সিঙ্গেলে কনভার্ট করলাম। ডাবল অন এবং সিঙ্গেল, ডাবল অন এবং সিঙ্গেল ডাবল অন যদি দেই তারপর সিঙ্গেল টু এর ভ্যালু এর কত ভ্যালু হবে, অর্থাৎ এটা 7 6 এর জায়গায় হয়ে গেল 6 না হয়ে 8 হয়ে গেল, তার একটা কমে গেল, অর্থাৎ sng2 অর্থাৎ সিঙ্গেল ভ্যালু 2 এই ভেরিয়েবলে রাখলাম 1.234238, অর্থাৎ আগে ছিল স্যার 2378 সেই জায়গায় 6 বাদ হয়ে 7 কে 1 ইনক্রিমেন্ট করে দিয়েছে, আর সেটা হচ্ছে ন্যারোইং হয়ে গেল, অর্থাৎ এটা ডাবল থেকে সিঙ্গেল টাইপে আমরা যখন কনভার্ট করব তখন এটা হয়ে যাবে। কনভার্টিং স্ট্রিং টু নাম্বার, একটা স্ট্রিং কে আমরা নাম্বার, যেটাকে আমরা বললাম যে টেক্সট বক্সে যদি আমরা যা লিখি সেটাকে ডিফল্ট হিসাবে ওটা স্ট্রিং টাইপের হয়, সেটাকে আমরা নাম্বারে কনভার্ট করতে গেলে চাইলে অর্থাৎ যোগ করতে চাইলে যাই করতে আমার কনভার্ট করে নিতে হবে। ডিম এসএনজি অর্থাৎ এসএনজি তারপর হচ্ছে টেম্পারেচার অ্যাজ সিঙ্গেল, অর্থাৎ এটা ভেরিয়েবল সেটাকে সিঙ্গেল হিসেবে অ্যাসাইন করলাম। এসএনজি টেম্পারেচার ইকুয়াল টু 12.13, এটাকে কি হিসাবে দেওয়া হয়েছে, এটাকে একটা স্ট্রিং হিসাবে কিন্তু দেওয়া হয়েছে যেহেতু ডাবল কোটেশনের ভিতর। এখন ইন্টিজার কাউন্ট একটা ভেরিয়েবল অ্যাজ ইন্টিজার, এটা একটা ইন্টিজার টাইপের, ইন্টিজার কাউন্ট একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু টেক্সট কাউন্ট ডট টেক্সট, অর্থাৎ কনভার্ট স্ট্রিং ইনটু ইন্টিজার, অর্থাৎ টেক্সট কাউন্ট ডট টেক্সট এটা একটা টেক্সট বক্সের যে কোনোটা ভ্যালু, সেটাকে আমরা যখনই ইন্টিজার কাউন্টে রাখবো, অর্থাৎ ইন্টিজার কাউন্ট কি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যখনই রাখবো তখনই সেই ভ্যালুটা স্ট্রিংটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে কিসে, ইন্টিজারে, অর্থাৎ স্ট্রিংটা অটোমেটিক ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ যে টাইপের ভেরিয়েবলে আমরা রাখবো তার টাইপটাও সেই অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে the VAL function. The VAL function is a more forgiving means of performing single to numeric conversions. যেমন ইন্টিজার নাম্বার ইকুয়াল টু ভ্যালু text input dot text, অর্থাৎ এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু ছিল, সেটাকে ভ্যালুতে কনভার্ট করবে, অর্থাৎ সেটা 45 এখানে দেখা যায় 45 ডাবল কোটেশনের ভেতরে আছে, অর্থাৎ এটা স্ট্রিং, এটাকে আমরা ইন্টিজার নাম্বার একটা ইন্টিজার টাইপের, একে ভিএল ফাংশনের ভিতর দেওয়া মানে ওটাকে একটা ভ্যালুতে কনভার্ট করবে, অর্থাৎ ভিএল যখনই কল করব তার ভিতর যে ভ্যালুটা দিব স্ট্রিং সেটাকে রিটার্ন ভ্যালু ইজ দ্য নাম্বার 45, অর্থাৎ এটাকে নাম্বারে কনভার্ট করে দিবে, অর্থাৎ ইউজ দ্য ফর্ম ভ্যাল তারপর ব্র্যাকেটে স্ট্রিং অ্যাজ শোন হিয়ার, অর্থাৎ এখানে আমাদের স্ট্রিং টাইপকে নাম্বারে কনভার্ট করবে। ইফ দ্য ইনিশিয়াল ক্যারেক্টার form a numeric value, the val function will return that, otherwise it will return a value of 0, যদি আমাদের ইনিশিয়াল ক্যারেক্টার মনে করো এই যে 45 আছে, 45 এর আগে একটা এ ছিল, এ বা একটা আন্ডারস্কোর এরকম কোনো একটা ভ্যালু ছিল, সেটাকে কিন্তু এ ইন্টিজারে কনভার্ট করতে পারবে না, তখন সে ডিফল্ট হিসেবে 0 দেখাবে। যেমন এরপরে আমরা পরের স্লাইডে যাই, পরে দেখতে পারবো যে এখানে আমরা ভ্যাল ফাংশন ব্যবহার করছি, ভ্যালু হিসেবে দেওয়া হয়েছে 34.90, এখানে 90, এখানে কিন্তু এই যে কোন ভ্যালু রিটার্ন করবে সে 34.9, এটা যদি আমরা 86 ABC
কোটেশন অর্থাৎ 86 ABC এটা একটা স্ট্রিং টাইপের, এই ভ্যালু এরকম ভ্যালু যদি দেই ভ্যাল ফাংশনের ভিতর, তখন আমাদের প্রথমে 86 যেহেতু নাম্বার পেয়ে গেছে ওই 86টাকে শুধুমাত্র দেখাবে। যদি আমরা স্পেশাল কোনো ক্যারেক্টার দেই, বলছি তো যে স্পেশাল ক্যারেক্টার দিলে সেটাকে 0 হিসেবে নিবে। তারপরে আমরা স্পেশাল ক্যারেক্টার কোনো কমা দেওয়া হয়েছে, কমাটাকেও একটা অন্য স্পেশাল ক্যারেক্টার হিসেবে নিবে, নাম্বার হিসেবে নিবে না, তখনও 3 শুধু 3 দেখাবে, অর্থাৎ প্রথম অংশটুকু। ডাবল কোটেশন ভিতরে কিছুই নাই, অর্থাৎ 0। তারপরে X29 যেহেতু প্রথমে একটা ক্যারেক্টার অন্য কোনো ক্যারেক্টার দিয়ে শুরু, অর্থাৎ নাম্বার না, সেহেতু এটা 0 দেখাবে। তার 47% একটা নাম্বার না, সেহেতু শুধু 47 দেখাবে। তারপর এই যে একটা টেক্সট শুধুমাত্র ক্যারেক্টার টাইপের আছে স্ট্রিং এ, এই জন্য এখানে ভ্যালু হিসেবে ভ্যাল ফাংশন রিটার্ন করবে 0 কে। Formatting number and dates. Formatting converts the concept of variable as a string. Every VB data types has a toString method. Use the form variable name dot toString. Value in variable name is converted to a string. অর্থাৎ একটা ভেরিয়েবল নামের ক্ষেত্রে আমরা যেমন ইন্টিজার কনভার্ট করছি, তেমন আমরা একটা নাম্বারকে স্ট্রিং এও কনভার্ট করতে পারবো। অর্থাৎ স্ট্রিং এ কিভাবে, যেমন ডিম নাম্বার অ্যাজ ইন্টিজার 1 2 3, 1 2 3 একটা ইন্টিজার টাইপের ভ্যালু যেটা নাম্বার ভেরিয়েবলে আছে, এটাকে আমরা একটা টেক্সট বক্সে লিখবো, সেটা স্ট্রিং হিসেবে প্রিন্ট হবে। অর্থাৎ এলবি লেভেল নাম্বার ডট টেক্সট, অর্থাৎ এটা লেভেলে প্রিন্ট হবে, ইকুয়াল টু নাম্বারকে কনভার্ট করবে নাম্বার ডট টু স্ট্রিং, অর্থাৎ ওই নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেখাবে। toString argument. The toString methods may take a formatting argument as shown in the level table below. N or N ব্যবহার করে নাম্বার ফরম্যাট, F or small f ব্যবহার করে ফিক্সড পয়েন্ট সায়েন্টিফিক ফরম্যাট, E or small e বসে এক্সপোনেনশিয়াল সায়েন্টিফিক ফরম্যাট, C or C কারেন্সি ফরম্যাট, P or স্মল লেটার P হলে পার্সেন্ট ফরম্যাট। অর্থাৎ আমরা যদি কোনো একটা লেটারকে দেখাতে চাই, যেমন str রেজাল্ট একটা ভেরিয়েবল, এটা এখানে ডাবল স্যাম্পল ডট টু স্ট্রিং সি, এখানে সি দেওয়া মানে বুঝে নিবে যে এটা কারেন্সি ফরম্যাট, অর্থাৎ ওই যে স্ট্রিংটা কনভার্ট করবে ডিবিএল স্যাম্পলে ভেরিয়েবলে, অর্থাৎ ডিবিএল স্যাম্পল নামে যে ভেরিয়েবল সেখানে যে ভ্যালু আছে সেটাকে কারেন্সি আকারে দেখাবে। আর যদি সি এর জায়গায় যদি আমরা এফ দিতাম বা এন দিতাম, তখন সেটা নাম্বার ফরম্যাটে দেখাবে। এসএসসি ডেসিমেল পজিশন। ডেসিমেল পজিশন বলতে আমরা একটা দশমিকের পর কত সংখ্যক রাখবো কি করবো সেইগুলো। ক্যান অ্যাড অ্যান ইন্টিজার টু দ্য ফরম্যাট স্ট্রিং টু ইন্ডিকেট নাম্বার অফ ডিজিটস টু ডিসপ্লে আফটার দ্য ডেসিমেল পয়েন্ট, অর্থাৎ ডেসিমেল পয়েন্টের পর কতগুলো ডিজিট আমরা শো করবো সেইটা আমরা অ্যাসাইন করে দিতে পারি। রাউন্ডিং অকার হোয়েন ডিসপ্লেইং ফিউয়ার ডেসিমেল পজিশনস দ্যাট দ্য নাম্বার কন্টেন্স অ্যাজ ইন দ্য সেকেন্ড লাইন, অর্থাৎ আমরা নাম্বারকে দশমিকের পরে সংখ্যা কমানোর জন্য আমরা এটা ব্যবহার করি। যেমন নিউমেরিক নাম্বার ভ্যালু 12.3 এরকম যদি থাকে, সেটার ক্ষেত্রে ফরম্যাটিং স্ট্রিং এ যদি আমরা N3 লিখি, তখনই সেটা দশমিকের পর 3টা ডিজিট নিয়ে, যেহেতু 3 এর পর আরো দুটো লাগবে সেহেতু দুটো জিরো বসায় দিচ্ছে। তারপর 12.348 N2, অর্থাৎ ফরম্যাটিং স্ট্রিং N2 এখানে দুটো রাখবে। তারপর শুধু N থাকলে হচ্ছে এখানে নিউমেরিক ফরম্যাটে সবগুলো বসায় দিবে। F2 হলে পয়েন্টের পরে দুটো বসাবে। তারপর P হলে অর্থাৎ 0.234 হলে P মিন্স পার্সেন্ট, অর্থাৎ 23.40%। 0.234 বলতেছে এটাকে যদি ফরম্যাটিং স্ট্রিং যদি P করি তাহলে 23.40% বোঝাবে। মাইনাস এত যদি C কারেন্সি ফরম্যাট বলতো আগে ডলার সিম্বল চলে আসবে। ফরম্যাটিং ডেটস, যেটা বলছিলাম যে শর্ট ডেটের ক্ষেত্রে আমরা ডেটের কিছু ফরম্যাটিং আছে, যেমন স্মল লেটারে যদি ডি দেই তাহলে শর্ট ডেট অর্থাৎ 4/7/2008, অর্থাৎ 2008 সালের সেভেন্থ মান্থে 4 তারিখ। আবার যদি ক্যাপিটাল ডি দেই তখন হচ্ছে লং ডেট, অর্থাৎ মনডে, ওই দিন বার কি বার ছিল, কোন মাস, সেটা লিখিত আকারে এইভাবে চলে আসবে। তারপর টি ফরম্যাট দেই তাহলে হচ্ছে শর্ট টাইম, অর্থাৎ টাইমের ক্ষেত্রে 3:22 PM। টি ক্যাপিটাল এটা দেখলে যাচ্ছে 3:22 সেকেন্ডও চলে আসবে তখন ক্যাপিটাল টি। আর এফ এ লিখলে
আমাদের লং এ অর্থাৎ জি, স্যার। ডাবলে লেখাও আসবে, মানে ওই মাসের নামটা, মাসের দিন তারিখও আসবে, আবার সময়টাও আসবে। তারপরে এক্সেপশনাল হ্যান্ডলিং, রান টাইম এরর। আমরা ভিভিতে আমরা যখন সিতে প্রোগ্রাম করি তখন সাধারণত প্রোগ্রাম লেখার সময় যদি কোনো এরর আসে সেটা আমরা বুঝতে পারি না, রান টাইমে বা কম্পাইল টাইমে আমরা বুঝতে পারি। কিন্তু ভিভিতে একটা সুবিধা আছে যেটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামটা লিখি তখনই আমরা এই সমস্যাটা বুঝতে পারি। যেমন উই হ্যাভ শন 2 পসিবল রান টাইম এরর্স, একটা ডিভাইড বাই জিরোস এক্সেপশন, ইনভ্যালিড কাস্ট এক্সেপশন, দেয়ার আর মেনি আদার। অর্থাৎ ডিভাইড বাই জিরো এক্সেপশনের ক্ষেত্রে কি হবে, রান টাইম বলতে একটা প্রোগ্রাম যখন আমরা রান করব তখন যে এররগুলো আসতে পারে। যেমন আমরা কোনো একটা জায়গায় একটা ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করছি যেটা আসছে, যেটা রেজাল্ট আসবে না, অর্থাৎ আনডিফাইন্ড একটা নাম্বার আসবে, তখন সেটা আসছে রান টাইম এরর। ইনভ্যালিড কাস্ট এক্সেপশন বলতে আমরা দেখা যাচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যালুর সাথে একটা ইন্টিজার টাইপের ভ্যালু যোগ করতেছি, সেই ক্ষেত্রে রেজাল্টটা ইনভ্যালিড কাস্ট এক্সেপশন হবে। দেয়ার আর মেনি আদার্স, আরো বিভিন্ন ধরনের থাকতে পারে। তারপর রান টাইম এরর অকার ফর মেনি রিজনস, এখানে রান টাইম আরো আছে। রান টাইম এরর রেজাল্ট হোয়েন ভিজুয়াল বেসিক থ্রো অ্যান এক্সেপশন অ্যান্ড ইট ইজ অ্যান unhandled exception. Exception handling allows a program to fail gracefully and recover it if possible. অর্থাৎ এক্সেপশন হ্যান্ডলিং বলতে যে কোনো একটা প্রবলেম যদি আমরা পেয়ে যাই, দেখা যাচ্ছে কোনো একটা এমন একটা এরর পেয়েছি যেটা থেকে প্রোগ্রামার ক্লোজই হচ্ছে না, তাহলে এরকম একটা প্রবলেম আসলে আমার তো কম্পিউটার হ্যাং করে যাবে, তাই না? তখন আমাদের এইখানে আছে এক্সটার্নাল হ্যান্ডলিং করতে হবে। অর্থাৎ যদি এই ধরনের এরর আসে তাহলে আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে বের হয়ে যায় একটা লাইন আমাদের প্রোগ্রামে রাখতে হবে, যে আমরা প্রোগ্রামটা যদি কোনো কারণে কেউ জিরো দিয়ে কোনো কিছু ভাগ করে ফেলে বা কোনো একটা এরর করে ফেলে যার জন্য কম্পিউটার প্রোগ্রামটা অফই হচ্ছে না বা রানটা শেষ হচ্ছে না, রান চলতেই আছে, এরকম যখন কন্ডিশন আসবে তখন আমাদের একটা বের হয়ে যাওয়া একটা রুট রাখতে হবে যেটাকে বলা হচ্ছে এক্সেপশনাল হ্যান্ডলিং, যে এই ধরনের এরর আসলে আমরা পরে এই স্টেপে চলে যাব। মেসেজ বক্সেস এর ক্ষেত্রে আছে মেসেজ বক্স, যদি আমরা কোনো একটা এরর চলে আসে তখন আমরা একটা মেসেজ শো করতে পারি। মেসেজ বক্স ইজ অ্যান ইজি ওয়ে টু নোটিফাই দ্য ইউজার হোয়েন অ্যান এরর অকার। Message box dot show display a pop-up window with a message and an OK button. একটা pop-up window দেখাবে এই মেসেজ বক্স ডট শো, এই কমান্ডটা লিখলে যদি একটা দেখা যাচ্ছে এরর আসতেছে, একটা কমান্ড একটা মেসেজ আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তখন এটা জাস্ট একটা কমান্ড আসবে এবং ওকে লেখাটা থাকবে বাটনে, ওখানে ওকে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। দেয়ার টু বেসিক ফরম্যাট, এই মেসেজ বক্সের দুটো ফরম্যাট আছে। এটা আছে মেসেজ বক্স শো, ভিতরে মেসেজ দিয়ে দিতে হবে যে কোনো এরর আসলে সেই মেসেজটা এখানে আমাদের ওই যে উইন্ডোটা আসবে ভিজুয়াল বেসিকে সেটা এরর মেসেজটা দেখাবে। আর একটা মেসেজ বক্স শো ব্র্যাকেটের ভিতর মেসেজ কমা দিয়ে ক্যাপশন দিয়ে দিলে তখন ক্যাপশনে কি লেখা হয়, ক্যাপশন অ্যাপিয়ার্স ইন দা টাইটেল বার অফ দা উইন্ডো। অর্থাৎ এই ক্যাপশনটা আছে আমরা যে ফর্মটা আসবে মেসেজ বক্সটা, সেই মেসেজ বক্সের টাইটেল উপর দিকে বাম পাশে উপরের দিকে ওই নামটা দেখাবে যে কোন ধরনের মেসেজ বক্স আসলে সেই নামটা দিচ্ছে। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত করলাম। এখন হচ্ছে আচ্ছা তোমাদের কি আমি এক্সারসাইজ গুলো কি দেখাবো নাকি নেক্সট আর একদিন দেখাবো, কি আজকে দেখবা? আরেকদিন দেখান স্যার। আরেকদিন দেখাই। তাহলে এর উপর আমরা কিভাবে ভিজুয়াল বেসিক একটা প্রোগ্রাম করতে পারি সেটা এর উপরে আরেকদিন দেখাবো, ঠিক আছে? তাহলে সবার এই ফাইলটা কি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন স্যার? কোন ফাইলটা? ভিভির যে প্রোগ্রাম? আচ্ছা এইটা, হ্যাঁ এই যে যেটা পাওয়ার পয়েন্টের যে স্লাইডটা দেখালাম এটা দিয়ে দিব তোমাকে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সবার আপনি গতদিন হচ্ছে ওই যে প্রবলেমগুলো দিতে চাইছিলেন, পরে আর তো স্যার দিয়েছিলেন না। আচ্ছা প্রবলেমটা আমি দেখি বিশেষ একটা জিপ ফাইল করে গুগল ড্রাইভে দিয়ে তোমাদের লিংক দিয়ে দেব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আর তোমাদের কারো এলাকায় তেমন কোনো সমস্যা বা তোমাদের ফ্রেন্ড সার্কেলে কারো কোনো আর্থিক কোনো সমস্যা এই ধরনের খুব কি আছে কিনা
একটু জেনো, জানার পরে হয়তো আমরাও, অনেকে আছে তো অনেক নিডি আছে না, জি স্যার। আমরা সবাই মিলে দেখা যাচ্ছে কিছু অল্প অল্প কিছু দিলে অন্তত তার কিছুটা হেল্প যদি হয়, হ্যাঁ, তেমনই হলে জি আমি স্যার। ডিপার্টমেন্টে স্যার। সব সভাপতিকে বললাম, হ্যাঁ, যে তেমন যদি সম্ভব হয় বিভাগ থেকে যদি কিছু হেল্প করা যায়, প্লাস আমরাও থাকলাম। তোমরা তেমন ইয়ে থাকলে আমাকে স্যার। মেসেঞ্জারে জানিও, হ্যাঁ, তার ডিটেলস জি দিয়ে। স্যার। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে সবাই ভালো থেকো। স্যার। আচ্ছা, জি সবার স্যার। সুস্থতা আপনিও কামনা ভালো করছি। থাকেন স্যার। হ্যাঁ, আপনি ভালো থাকবেন স্যার। দোয়া করো। হ্যাঁ, সবাই জি স্যার। রিস্ক জোনে আছে, কে কখন কি হবে আসলে বোঝা মুশকিল। এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, এটাও একটা মানসিক প্রেশার তোমাদের উপর, প্লাস মানে মন তো ভালো থাকেই না। এখান তো শুধু আমি ভালো থাকলে হবে না, আমার আত্মীয় স্বজন কেউ তো বিপদে পড়ে যাইতে পারে, তাই না? সেটাই এখন স্যার। জি স্যার। নিজে যে সবাইকেই আছি, ভালো থাকতে হবে এখন। হ্যাঁ, নিজে যে সেফে আছি বা ইয়ে আছি তা না, কখন কি বাইরে তো অনেক লোকজন, তোমরা আছো, তারপরে আরো লোকজন কত আছে, কেউ একজন আক্রান্ত হলেই তো তখন একটা আলাদা একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ, জি স্যার। আর দেখি পরবর্তী ক্লাসে তোমাদের ওই এর ওকে উপর স্যার। যে ভিজুয়াল বেসিকে কিছু এক্সপেরিমেন্ট দেখাবো। ওকে, জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি।